প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতি নস্যাতে নেতানিয়াহুই দায়ী। এদিকে রাশিয়ার মারাত্মক অস্ত্র ধ্বংসে মরিয়া ইউক্রেন। অন্যদিকে কলকাতায় নারী চিকিৎসক ধর্ষণ, বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিভিন্ন জেলায়। সর্বশেষ জানিয়ে দিব আমেরিকা গাজা যুদ্ধকে পশ্চিম এশিয়ায় টিকে থাকার যুদ্ধ হিসাবে বিবেচনা করে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। গাজায় যুদ্ধবিরতি নস্যাতে নেতানিয়াহুই দায়ী, ইসরায়েলি সূত্র। আরও একবার গাজায় যুদ্ধবিরতির আলোচনাকে ব্যাহত করার জন্য ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। দেশটির পাবলিক ব্রডকাস্টার মঙ্গলবার আলোচনাকারী দলের সূত্রের বরাত দিয়ে এই অভিযোগের কথা জানিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমটি বলেছে, অভিযোগটি গাজায় ইসরায়েলি জিম্মিদের পরিবারের প্রতিনিধিদের সঙ্গে নেতানিয়াহুর সাম্প্রতিক বৈঠক সম্পর্কে মিডিয়ায় যে তথ্য ফাঁস হয়েছে তার সঙ্গে মিলে যায়। নেতানিয়াহু সেই সময় স্বীকার করেছিলেন যে তিনি ফিলিস্তিনিদের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছানোর বিষয়ে অনিশ্চিত ছিলেন। ইসরায়েলের আলোচনাকারী দলের সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, নেতানিয়াহুর সাম্প্রতিক বিবৃতিগুলোর লক্ষ্য ছিল আলোচনাকে শনাক্ত করা। কাল জানিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সচেতন যে ইসরায়েলিরা একটি সংকটময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, কারণ ইসরায়েলি বাহিনী ফিলাডেলফি করিডোর এবং নেটজারিম প্যাসেজের সমাধান করতে কাজ করছে। ইসরায়েলি সরকার এ বিষয়টিকে পরবর্তী বৈঠকের আগে উপস্থাপন করবে বলে করেছে, যেটি মধ্যস্থকারীদের সঙ্গে কায়রোতে অনুষ্ঠিত হবে। যদিও এই বৈঠকের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। ইসরায়েলি গণমাধ্যমটি আরও জানিয়েছে, তবে নেতানিয়াহু এমন সব বিবৃতি দিচ্ছে যা মধ্যস্থকারীদের সঙ্গে একমত হওয়া বিষয়গুলোর সঙ্গে সংঘর্ষিত। গাজায় বন্দী ইসরায়েলিদের পরিবারের সঙ্গে বৈঠকের সময় দেশটির সংবাদ মাধ্যম মারিফ জানায়, নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল কোনো অবস্থাতেই এমনকি প্রচণ্ড চাপের মধ্যেও ফিলাডেলফি করিডোর এবং নেটজারিম প্যাসেজের দখল ছাড়বে না। গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে যুদ্ধবিরতি নিয়ে একাধিক প্রস্তাব উঠেছে। কাতার, তুরস্ক, মিশর সহ যুক্তরাষ্ট্রও যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। গাজায় প্রথম যুদ্ধবিরতির আলোচনা শুরু হয় গত বছরের 22 নভেম্বর। সে সময় 4 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ওঠে। 150 জন বন্দী ফিলিস্তিনিদের বদলে 50 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে। পাশাপাশি গাজায় মানবিক সহায়তাও দেওয়া হবে। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধবিরতির এ প্রস্তাব সামরিকভাবে মেনে নেন, তবে যুদ্ধ বন্ধে অস্বীকৃতি জানান তিনি। 4 দিন পর দখলদার ইসরায়েল আবার পূর্ণমাত্রায় গাজায় আক্রমণ শুরু করে। এরপর যুদ্ধবিরতি দ্বিতীয় আলোচনা হয় গত বছর ডিসেম্বরের 2 তারিখ। হামাস জানায়, যুদ্ধবিরতি নিয়ে পরবর্তী আলোচনা ভেস্তে যাচ্ছে, কেননা হামাস চাইছিল ইসরায়েলের আগ্রাসন পুরোপুরি বন্ধ হোক এবং সব ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হোক, কিন্তু এতেও ইসরায়েল অস্বীকৃতি জানায়। রাশিয়ার মারাত্মক অস্ত্র ধ্বংসে মরিয়া ইউক্রেন। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অস্ত্রে সজ্জিত হয়ে রাশিয়ায় অভিযান চালাচ্ছে ইউক্রেন। একের পর এক অঞ্চল দখল নিচ্ছে তারা। রাশিয়াকে দমিয়ে দিতে দেশটির সবচেয়ে মারাত্মক অস্ত্রকে টার্গেট করেছে ইউক্রেন। কুরস্ক অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় ইউক্রেন বাহিনীর নিয়ন্ত্রণ যতটা শক্ত হচ্ছে, ততই যেন আরও দুঃসাহসী হয়ে উঠেছে তারা। আর তাই পাশার দান উল্টে শিকার এখন শিকারীর ভূমিকায়। মার্কিন সাময়িকী নিউজউইক এক প্রতিবেদনে জানিয়েছেন, ইউক্রেন বাহিনীর কাছে খাবি খাচ্ছে মস্কো। একের পর এক ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার সামরিক বিমান ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে ইউক্রেন বাহিনী। চলতি সপ্তাহের শুরুর দিকে রাশিয়ার ভোরোনেজ, তুরস্ক ও নিজনে নভগোরদ অঞ্চলে অবস্থিত 4টি সামরিক বিমান ঘাঁটিতে দূরপাল্লার ড্রোন দিয়ে হামলা চালিয়েছে কিয়েভ। এতে কোমর ভেঙে যাচ্ছে রাশিয়ার বিমান বাহিনীর। ইউক্রেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের মূল টার্গেট হচ্ছে বিমান ঘাঁটির গুদাম ঘরগুলো, যেখানে জ্বালানি ও অ্যাভিয়েশন অস্ত্রশস্ত্র রয়েছে। রাশিয়ার ওই 4টি সামরিক বিমান ঘাঁটিতে SU-34 ও SU-35 এর মতো পঞ্চম প্রজন্মের বিমান পার্ক করে রাখা ছিল। এসব বিমান দিয়েই ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার বহুভেদ করে মিসাইল ও গ্লাইড বোমা দিয়ে হামলা চালিয়ে আসছিল রাশিয়া। চলতি সপ্তাহে বড় ধরনের সাফল্য পায় ইউক্রেন। কিয়েভ জানায়, তারা কুরস্কে একটি SU-34 ধ্বংস করতে সক্ষম হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনের অঞ্চলের ভেতর
ভেতর ঢুকে গ্লাইড বোমা দিয়ে এসব বিমান যেন হামলা চালাতে না পারে সেজন্য রাশিয়ার বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের শতাধিক ড্রোন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত হয়েছে। মস্কো জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 117টি ড্রোন প্রতিহত করেছে। এর মধ্যে কুরস্কে 37টি, বোরানেজে 37টি ও নিজনে নোভগোরোদ অঞ্চলে 11টি ড্রোন ধ্বংস করা হয়েছে। রাশিয়াকে চাপে রাখতে ইউক্রেনের সামরিক বাহিনীর কয়েকটি ইউনিটের কর্মকর্তারা এই অভিযানে অংশ হয়েছে। কিয়েভ জানিয়েছে বিমান বাহিনী ও বিশেষ অভিযান বাহিনী পাশাপাশি এই অপারেশন SBU সিকিউরিটি সার্ভিস এবং GUR মিলিটারি ইন্টেলিজেন্ট এজেন্সি অংশ নিচ্ছে। তবে পশ্চিমাদের দেওয়া দূরপাল্লার বিভিন্ন অস্ত্র যেমন মার্কিন সেনাবাহিনীর কৌশলগত মিসাইল সিস্টেম ATACMS কিংবা ব্রিটেনের দেওয়া স্টর্ম শ্যাডোর মতো অস্ত্র ব্যবহার করে রাশিয়ার একেবারে ভেতর থাকা বিমান ঘাঁটিতে হামলার অনুমতি দেওয়া হয়নি ইউক্রেনকে। এজন্য অবশ্য ইউক্রেন বারবার আওয়াজ তুলছে। তবে আপাতত পশ্চিমাদের দেওয়া স্বল্প পাল্লার অস্ত্র দিয়ে হামলা চালিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ইউক্রেনের। কলকাতায় নারী চিকিৎসক ধর্ষণ, বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিভিন্ন জেলায়। কলকাতায় নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় এখনও উত্তাল পশ্চিমবঙ্গ। আজ বুধবারও বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। দুপুর থেকেই দফায় দফায় কলকাতা থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে দক্ষিণবঙ্গের ডায়মন্ড হারবার পর্যন্ত সব জায়গাতেই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন সাধারণ মানুষ। দোষীদের শাস্তির দাবিসহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের স্লোগানে মুখরিত হয় রাজপথ। একই দিন কলকাতার বইপাড়া কলেজ স্ট্রিটে কর্মসূচি পালন করে কংগ্রেসের নেতাকর্মীরা। যোগ দেন সাবেক সাংসদ প্রদীপ ভট্টাচার্য ও সাবেক বিধায়ক আব্দুল মান্নান সহ অনেকে। শ্যামবাজারের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করে রাজ্য বিজেপির নেতৃবৃন্দ। সিজিও ভবন থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন সরকারি বেসরকারি মেডিকেলের শিক্ষার্থীরা। এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এমন সময় পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা। আমেরিকা গাজা যুদ্ধকে পশ্চিম এশিয়ায় টিকে থাকা যুদ্ধ হিসেবে বিবেচনা করে। একজন বিশ্লেষকের মতে ইসরায়েলি সেনাবাহিনী এবং অবৈধ এ দেশটির প্রতি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন না থাকতো তাহলে নেতানিয়াহুর একার পক্ষে গাজাসহ এই অঞ্চলের কোথাও এভাবে অপরাধজঙ্গ চালিয়ে যাওয়া সম্ভব হতো না। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসক গোষ্ঠী সম্পর্ক ও সহযোগিতার বিষয়টি বিশ্লেষণ করা খুবই গুরুত্বপূর্ণ। পাস টুডের রিপোর্ট অনুসারে সাবেরকুল আম্বারি দৈনিক ইরানি আরমান পত্রিকায় লেখা নিবন্ধনে এ প্রসঙ্গে লিখেছেন, দামেস্কে ইরানি দূতাবাসে হামলার মাধ্যমে নেতানিয়াহুর আমেরিকাকে একটি আঞ্চলিক যুদ্ধে টেনে আনতে চায়। বৈরুত এবং তেহরানে সাম্প্রতিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নেতানিয়াহু আমেরিকাকে ইরানের সাথে একটি আঞ্চলিক যুদ্ধ টেনে আনতে চায়। যুদ্ধ ও গণহত্যা অব্যাহত থাকা এবং আলোচনা ব্যর্থ হওয়ার একমাত্র কারণ নেতানিয়াহু। মোট কথা, নেতানিয়াহু আমেরিকাকে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে। আমরা মনে করি আমেরিকান সমর্থন ছাড়া নেতানিয়াহু ধ্বংস হয়ে যাবে। আমেরিকার জন্য রেড লাইন হচ্ছে ইসরায়েল, অর্থাৎ আমেরিকা যে কোনো মূল্যে ইসরায়েলকে টিকিয়ে রাখতে চায় এবং সেক্ষেত্রে রাজনীতিবিদ কিংবা কারো ব্যক্তিগত অভিলাষ আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ নয়। এতে কোনো সন্দেহ নয় যে গাজা যুদ্ধ অব্যাহত থাকায় এবং এখনও যুদ্ধবিরতি না হওয়ার পেছনে নেতানিয়াহুর ব্যক্তিগত ইচ্ছা, অর্থাৎ তার ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা। নেতানিয়াহু আসন্ন নির্বাচনে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে যুদ্ধ অব্যাহত থাকা কিংবা যুদ্ধবিরতি না হওয়ার পেছনে এটাই একমাত্র কারণ নয়, অন্য কারণও রয়েছে। গাজা সহ পশ্চিম এশিয়ার ব্যাপারে নেতানিয়াহুর নীতিগুলোকে ইসরায়েলি সমাজের সংখ্যাগরিষ্ঠ সমর্থন রয়েছে এবং এই বিষয়টি তার জনপ্রিয়তাকে অনেক বাড়িয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিক থেকে তিনি প্রথমবারের মতো তার প্রতিদ্বন্দ্বী বেনি গন্তেজকে ছাড়িয়ে গেছেন। গাজায় সাম্প্রতিক হত্যাকাণ্ডের পর আবার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের জনমত গড়ে ওঠার বা বিরোধিতার প্রধান কারণ ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যা নয়, বরং এর প্রধান কারণ অভ্যন্তরীণ সমস্যা। 7 অক্টোবরের হামলা এবং কখনো কখনো যুদ্ধ অব্যাহত রাখা নিয়ে সৃষ্ট অভ্যন্তরীণ মতবিরোধ। উদাহরণস্বরূপ, নেতানিয়াহুর বিরোধীরা মনে করে যে জিম্মিদের জীবন বাঁচানোর জন্য একটি যুদ্ধবিরতি মেনে নেওয়া উচিত এবং তারপরে ইসরায়েল সরকার ভবিষ্যতে যখনই চায় যুদ্ধ পুনরায় শুরু করতে পারে। তবে
নেতানিয়াহু এবং রাজনৈতিক ভবিষ্যৎ যাই হোক না কেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমেরিকা যে কোনো মূল্যে ইসরায়েলের ব্যক্তি রাজনীতিবিদ নয়, বরং ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এর কারণে বাইডেন প্রশাসনের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কিছু বিষয়ে মতবিরোধের কথা শোনা গেলেও আমেরিকা ইসরায়েলের জন্য অস্ত্র চালান পাঠিয়েছে, কেননা ইসরায়েল টিকে থাকলে আমেরিকাও এই অঞ্চলে টিকে থাকবে বলে মনে করেছে তারা।